একজন মানুষকে ইতিহাস থেকে সরিয়ে দিতে সবসময় শাস্তির দরকার হয় না। কখনো কখনো শুধু সিদ্ধান্তই যথেষ্ট। নীরব সিদ্ধান্ত, কাগজে লেখা সিদ্ধান্ত, এমন সিদ্ধান্ত যেগুলো জনসমক্ষে আসে না, কিন্তু মানুষের জীবন চিরদিনের জন্য বদলে দেয়। ওশোর জীবনে এই সময়টা ঠিক সেই রকম এক অধ্যায়। তিনি তখনও কোনো আইন ভাঙেননি, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ঘোষণা দেননি, কোনো রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব নেননি। তবুও একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছিল, এই মানুষটাকে আর আগের মতো দেখা হচ্ছে না। কারণ তিনি মানুষকে শিখাচ্ছিলেন একটা বিপজ্জনক কাজ, নিজের ভেতরে তাকানো। আমি রুয়েল, আপনি শুনছেন বুকটক বাংলা 2.0। ওশো জীবনী সিরিজে এখান থেকেই আমরা এমন এক পর্যায়ে ঢুকছি যেখানে দর্শন আর ইতিহাস আলাদা থাকে না, একটা আরেকটার ভেতরে ঢুকে যেতে শুরু করে। ভারতে থাকাকালীন ওশোর বক্তৃতাগুলো দিন দিন বদলাচ্ছিল। আগের মতো উত্তেজনা ছিল না, তর্কে জেতার চেষ্টা ছিল না, বরং কথার ফাঁকে নীরবতা বাড়ছিল। আর সেই নীরবতাতেই মানুষ সবচেয়ে বেশি নিজেকে শুনতে পাচ্ছিল। ওশো বলতেন, আমি তোমাদের নতুন কোনো বিশ্বাস দিতে আসিনি, আমি শুধু চাই তোমরা দেখো যেটা এতদিন ভয় থেকে মেনে নিয়েছ সেটা আসলেই সত্য কিনা। এই কথাগুলো খুব শান্ত, খুব যুক্তিসঙ্গত, কিন্তু সমাজের জন্য এগুলো ছিল অস্বস্তিকর। কারণ ভয় দিয়ে যা গড়া হয় সেটা প্রশ্নে ভেঙে পড়ে। ভারতে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছিল না, কোনো আদালতের সমন ছিল না, কোনো সরকারি নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু তার চারপাশে একটা অদ্ভুত চাপ ধীরে ধীরে তৈরি হচ্ছিল। নজরদারি বাড়ছিল, কথাবার্তার ভাষা বদলাচ্ছিল, আর যেসব প্রশ্ন আগে গুরুত্ব পেত না সেগুলো এখন গুরুত্ব পাচ্ছিল। যখন কোনো রাষ্ট্র কাউকে সরাসরি থামাতে চায় না, তখন সে পরিবেশটাই বদলে দেয়। যেখানে থাকা যায় কিন্তু স্বস্তিতে নয়, যেখানে কথা বলা যায় কিন্তু নিশ্চিন্তভাবে নয়। ওশোর ক্ষেত্রেও ঠিক এই পরিস্থিতি তৈরি হচ্ছিল। তিনি রাজনীতির ভাষায় কথা বলেননি, কিন্তু তার প্রভাব রাজনীতির চেয়েও গভীরে যাচ্ছিল। কারণ তিনি মানুষের আচরণ বদলাচ্ছিলেন। একজন মানুষ যদি প্রশ্ন করতে শেখে, আমি এটা মানছি কেন, আমি এটা ভয় পাচ্ছি কেন, তাহলে সে আর শুধু আদেশ মানা একটা সংখ্যা থাকে না। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। একটা রাষ্ট্র আইন দিয়ে চলে, কিন্তু আইনেরও আগে একটা জিনিস দরকার, মানুষের সম্মতি। মানুষ যদি প্রশ্ন না করে, চিন্তা না করে, ভয় মেনে চলে, তাহলে সব কিছু মসৃণভাবে চলে। ওশোর কথাগুলো এই সম্মতির ভিতটাই নড়বড়ে করে দিচ্ছিল। তিনি বলতেন, ভয় কখনো নৈতিকতা তৈরি করে না, ভয় শুধু আনুগত্য তৈরি করে। এই কথাগুলো কোনো সরকারের নাম নেয়নি, কোনো দেশের নাম নেয়নি, কিন্তু সব ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছিল। এই সময়েই ওশোর মনে একটা পরিষ্কার উপলব্ধি আসে, এই পরিবেশে তার কাজটা আর স্বাভাবিকভাবে করা যাবে না। তাই ভারত ছাড়ার সিদ্ধান্ত পালানোর সিদ্ধান্ত ছিল না, এটা ছিল বাস্তবতা মেনে নেওয়ার সিদ্ধান্ত। তিনি বলেছিলেন, আমি কোনো দেশের বিরুদ্ধে নই, আমি শুধু এমন একটা জায়গা চাই যেখানে প্রশ্ন করাটা অপরাধ নয়। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন খুব কম জায়গাই আছে যেখানে প্রশ্ন করা নিরাপদ। এইভাবেই ওশোর আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। প্রথম দিকে সবকিছু খুব স্বাভাবিক মনে হয়। কয়েকটি দেশ ভিসা দেয়, কয়েকটি জায়গায় তিনি থামেন। কৌতূহল ছিল, আলোচনা ছিল, কিন্তু খুব দ্রুত এই কৌতূহল সতর্কতায় রূপ নেয়। কোথাও বলা হয় জনসমাবেশ নয়, কোথাও বলা হয় বক্তৃতার অনুমতি নেই, আবার কোথাও কোনো ব্যাখ্যা ছাড়াই আপনাকে এখান থেকে যেতে হবে। এই ঘটনাগুলো আলাদা আলাদা মনে হলেও এর পেছনে কাজ করছিল একটাই অনুভূতি, ভয়। ভয় কোনো ব্যক্তির নয়, একটা চিন্তার। এই সময় থেকেই ওশোর নাম নীরবে কিছু তালিকায় জায়গা নিতে শুরু করে। কাগজে লেখা হয় না, মুখে বলা হয় না, কিন্তু সিদ্ধান্তে বোঝা যায় তাকে আর স্বাভাবিক একজন দার্শনিক হিসেবে দেখা হচ্ছে না। এটা তখনও খোলাখুলি নিষেধাজ্ঞা নয়, এটা তখনও প্রকাশ্য সংঘর্ষ নয়, এটা তার আগের সময়, যখন ফাইল তৈরি হয়, যখন মতামত লেখা হয়, যখন সিদ্ধান্তগুলো চুপচাপ প্রস্তুত হয়।
আর ঠিক এই প্রস্তুতির ভেতর দিয়েই পরিস্থিতি আরও স্পষ্ট, আরও কঠিন হয়ে উঠতে শুরু করে। যে প্রস্তুতিটা নীরবে শুরু হয়েছিল সেটা ধীরে ধীরে আকার নিতে শুরু করে। এখন আর শুধু অস্বস্তি নয়, এখন সিদ্ধান্তগুলো ভাষা খুঁজছে। রাষ্ট্রের সবচেয়ে পরিচিত ভাষা, কাগজ, ফাইল, নোট, মতামত। এই সময় থেকেই ওশোর নাম কিছু জায়গায় আলাদা করে লেখা হতে শুরু করে। কোথাও বলা হয় পাবলিক অর্ডার ইস্যু, কোথাও লেখা হয় পোটেনশিয়াল ইনফ্লুয়েন্স অন ইউথ, কোথাও আবার খুব সাধারণ ভাষায় প্রেজেন্স নট অ্যাডভাইজেবল। এই শব্দগুলো শুনতে খুব নিরীহ, কিন্তু ইতিহাস জানে এই শব্দগুলোর অর্থ খুব স্পষ্ট। এর মানে, তুমি আইন ভাঙনি, কিন্তু তুমি আমাদের পছন্দের তালিকায় নেই। এই পর্যায়ে এসে ওশোর অবস্থান আর একজন বক্তার মতো থাকে না। তিনি হয়ে ওঠেন একটা চলমান প্রশ্ন, যার উত্তর রাষ্ট্র নিজের মতো করে লিখতে চায়। এই সময়ে বিভিন্ন দেশে একই ধরনের ঘটনা ঘটতে শুরু করে। ভিসার মেয়াদ বাড়ানো হয় না, বক্তৃতার অনুমতি আটকে যায়, এয়ারপোর্টে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ হয়। কেউ সরাসরি বলে না আপনি বিপজ্জনক, বরং বলা হয় এটা কেবল নিয়ম। এই কেবল নিয়ম সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কারণ নিয়মের বিরুদ্ধে লড়াই করা যায় না। নিয়ম প্রশ্নহীন। ওশোর ক্ষেত্রেও ঠিক এই নিয়মগুলোই ধীরে ধীরে দেয়াল তৈরি করতে থাকে। একটা দেশ থেকে বেরোলে আরেকটা দেশ, সেখান থেকেও আরেকটা। এই যাত্রাগুলো মানচিত্রে ছোট মনে হয়, কিন্তু মানুষের শরীর আর মনে এর প্রভাব ভীষণ গভীর। ঘন ঘন ভ্রমণ, অনিশ্চয়তা, কোথায় থাকা যাবে কোথায় নয়, এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার স্বাস্থ্যের ওপর চাপ ফেলতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই শারীরিক দুর্বলতার মধ্যেই তার কণ্ঠ আরও সংযত হয়ে ওঠে। তিনি আর তাড়াহুড়ো করেন না, আর সব প্রশ্নের উত্তর দিতে চান না, বরং তিনি চুপ করে থাকেন। আর এই চুপ থাকা এই সময় সবচেয়ে শক্তিশালী ভাষা। তিনি বলতেন, যখন চারপাশে শব্দ বাড়ে তখন সত্য নীরবতায় লুকিয়ে থাকে। এই কথাগুলো এই পর্যায়ে আর দর্শন থাকে না, এগুলো হয়ে ওঠে জীবনের বাস্তব অভিজ্ঞতা, কারণ তিনি নিজেই একটা ক্রমবর্ধমান নীরবতার মধ্যে হেঁটে যাচ্ছিলেন। এই সময় থেকেই ওশোর কথাবার্তায় একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি আর সমাজ বদলানোর কথা বলেন না, তিনি বলেন নিজেকে বোঝো। কারণ তিনি বুঝে গিয়েছিলেন বাইরের কাঠামোর সঙ্গে লড়াই করার সময় এখন নয়, এখন সময় ভেতরের কাঠামোটা ভেঙে ফেলার। একটা রাষ্ট্র মানুষকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে, কিন্তু যে মানুষ ভেতরে থেকে স্বাধীন তাকে কোনো সীমান্ত আটকে রাখতে পারে না। এই কথাটা শুনতে খুব আদর্শবাদী, কিন্তু ওশোর জীবনে এই সময়ে এই কথাটা একদম বাস্তব। কারণ তার শরীর এক জায়গায় আটকে যাচ্ছে, কিন্তু তার চিন্তা আরও দূরে ছড়িয়ে পড়ছে। নিষেধাজ্ঞা যত বাড়ছে, মানুষের কৌতূহলও তত বাড়ছে। কে এই মানুষটা, যাকে এত দেশ চুপচাপ চাইছে না? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ নিষেধাজ্ঞা কখনো মানুষকে মুছে দেয় না, নিষেধাজ্ঞা মানুষকে আরও দৃশ্যমান করে তোলে। এই সময় ওশোর বক্তৃতাগুলো আরও গভীর হয়ে ওঠে। তিনি বলেন, তোমরা যদি জানতে চাও কেন সমাজ আমাকে ভয় পাচ্ছে, তাহলে নিজের দিকে তাকাও। যে মুহূর্তে তুমি নিজের ভেতরের ভয়টা দেখে ফেলবে, সেই মুহূর্তে সমাজও তোমাকে ভয় পেতে শুরু করবে। এই কথাগুলো এই সময় আর তাত্ত্বিক নয়, এগুলো হয়ে ওঠে একটা ভবিষ্যৎবাণীর মতো। কারণ রাষ্ট্রের ভয় এখন আর কল্পনা নয়, এখন সেটা নথিতে ঢুকছে, সিদ্ধান্তে ঢুকছে, আর বাস্তবতায় রূপ নিচ্ছে। এই পর্যায়ে এসে ওশোর জীবন একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে যায়। তিনি কোথাও স্থায়ী নন, কিন্তু কোথাও অপ্রাসঙ্গিকও নন। এই অনিশ্চিত অবস্থানটাই সবচেয়ে ক্লান্তিকর, কারণ এখানে কোনো শত্রু নেই, কিন্তু কোনো বন্ধু নিশ্চিত নয়। এই সময়কার একাকিত্ব শুধু শারীরিক নয়, এটা বুদ্ধিবৃত্তিক, এটা অস্তিত্বগত। আর ঠিক এই জায়গাতেই ওশোর দর্শন আরও গভীর হয়ে ওঠে। তিনি বলেন, মানুষ একা হতে ভয় পায় কারণ সে জানে না একাকিত্বে সে কে। এই কথাটা এই সময় নিজের জীবনের সঙ্গেই মিলে যায়, কারণ তিনি নিজেই একাকিত্বের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেশের পর দেশ, শহরের পর শহর, সব জায়গায় একই প্রশ্ন, আপনি এখানে কতদিন থাকবেন? আর এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই,
এই অনিশ্চয়তার মধ্যেই পরিস্থিতি আরও কঠিন হতে শুরু করে। নীরব সিদ্ধান্তগুলো এবার আর নীরব থাকতে চায় না। নথির ভাষা আরও স্পষ্ট হয়, আর এই স্পষ্টতা ধীরে ধীরে একটা বড় সংঘর্ষের দিকে ইঙ্গিত দিতে শুরু করে। এখন আর প্রশ্নটা ওশো কোথায় থাকবেন সেটা নয়, প্রশ্নটা হয়ে উঠছে ওশোকে আর কতটা চলতে দেওয়া হবে। এই জায়গা থেকেই ঘটনাগুলো আরও দ্রুত, আরও প্রকাশ্যে এগোতে শুরু করে। আর এই এগিয়ে যাওয়াটা আর কোনো নীরব অধ্যায় নয়, এটা সেই জায়গা যেখানে সিদ্ধান্তগুলো আর শুধু কাগজে থাকে না, বাস্তবে নেমে আসে। যখন নীরব সিদ্ধান্তগুলো আর নীরব থাকতে পারে না, তখন বাস্তবতা নিজের ভাষা খুঁজে নেয়। এই সময়টায় ওশোর চারপাশে ঘটনাগুলো আর ধীরে এগোয় না, একটার পর একটা ঘটনা একই রকম দেখাতে শুরু করে। ভিসার মেয়াদ হঠাৎ কমে যায়, অনুমতির কাগজ অপেক্ষায় আটকে থাকে, এয়ারপোর্টের প্রশ্নগুলো আর সাধারণ থাকে না। কেউ কিছু ব্যাখ্যা দেয় না, কিন্তু সবার আচরণে একটা মিল থাকে, দূরত্ব। এই দূরত্ব শুধু শারীরিক নয়, এটা প্রশাসনিক, এটা মানসিক, এটা নীতিগত। যে মানুষটা কয়েক বছর আগেও কৌতূহলের বিষয় ছিল, সে এখন ঝুঁকির তালিকায়। এই রূপান্তরটা একদিনে হয়নি, এটা তৈরি হয়েছে অনেক ছোট ছোট সিদ্ধান্তে, যেগুলো আলাদা করে দেখলে তুচ্ছ মনে হয়, কিন্তু একসাথে হলে একটা দেওয়াল তৈরি করে। ওশোর জীবনে এই দেওয়ালটা এখন স্পষ্ট। একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া এখন আর ভ্রমণ নয়, এটা হয়ে উঠেছে একটা পরীক্ষার মতো। প্রতিটা সীমান্তে একই প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? আর এই প্রশ্নের উত্তর যতই শান্ত হোক, যতই যুক্তিসঙ্গত হোক, তা আর যথেষ্ট নয়। কারণ প্রশ্নটা তথ্য জানতে চায় না, প্রশ্নটা সিদ্ধান্তের অংশ। এই সময় থেকেই ওশোর শরীর আর আগের মতো সঙ্গ দেয় না। ঘুম ভাঙে অদ্ভুত সময়ে, শরীর ক্লান্ত থাকে, কণ্ঠ আরও ধীর হয়ে আসে। কিন্তু এই শারীরিক দুর্বলতার ভেতরেই তার কথা আরও পরিষ্কার হয়ে ওঠে। তিনি আর সবকিছু ব্যাখ্যা করতে চান না। তিনি বলেন, যে সমাজ নিজেকে প্রশ্ন করতে ভয় পায়, সে সমাজ আমাকে ভয় পেতেই পারে। এই কথাটা এই সময় আর দর্শন নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। কারণ তিনি দেখছেন, যেখানে প্রশ্নের জায়গা কম, সেখানেই ভয় বেশি। এই পর্যায়ে এসে ওশোর চারপাশের মানুষদেরও ভূমিকা বদলাতে শুরু করে। কেউ দূরে সরে যায়, কেউ চুপ করে থাকে, কেউ আবার আরও কাছাকাছি আসে। কারণ সংকট সবসময় মানুষের আসল অবস্থানটা প্রকাশ করে। এই সময়কার নীরবতা সবচেয়ে বেশি কথা বলে। কে পাশে আছে, কে নেই, এগুলো আর ঘোষণায় বোঝা যায় না। এগুলো বোঝা যায় কে প্রশ্ন করে আর কে প্রশ্ন এড়িয়ে যায়। এই সময়ে ওশোর বক্তৃতার ভেতরে একটা নতুন স্তর দেখা যায়। তিনি আর সমাজ পরিবর্তনের কথা বলেন না, তিনি বলেন, যদি তুমি নিজের ভেতরে স্বাধীন না হও, তাহলে বাইরে কোনো ব্যবস্থাই তোমাকে মুক্ত করবে না। এই কথাটা এই পর্যায়ে আরও তীব্র হয়ে ওঠে, কারণ তিনি নিজেই বাইরের ব্যবস্থার ভেতরে আটকে যাচ্ছেন। কিন্তু তার চিন্তা আরও বিস্তৃত হচ্ছে। এই দ্বন্দ্বটাই এই অধ্যায়ের কেন্দ্র। একদিকে শরীর সীমাবদ্ধ, আর একদিকে চিন্তা মুক্ত। ইতিহাসে এই দৃশ্য নতুন নয়। যখনই কোনো চিন্তা ব্যবস্থার সীমা ছাড়িয়ে যায়, তখনই ব্যবস্থা শরীরটাকে আটকে রাখতে চায়। কিন্তু চিন্তাকে কখনোই পুরোপুরি আটকে রাখা যায় না। এই সময়েই ওশোর চারপাশে গুজব বাড়তে শুরু করে। কেউ বলে তিনি বিপজ্জনক, কেউ বলে তিনি তরুণদের প্রভাবিত করছেন, কেউ আবার বলে তিনি শৃঙ্খলা ভাঙছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই অভিযোগগুলোর কোনোটারই সুস্পষ্ট প্রমাণ নেই। কারণ ওশো কখনো কাউকে বলেননি আইন ভাঙো। তিনি শুধু বলেছিলেন, নিজেকে দেখো। এই নিজেকে দেখা এই সময় সবচেয়ে ভয়ঙ্কর কাজ। কারণ যে মানুষ নিজেকে দেখতে শেখে, সে আর সহজে মিথ্যা মেনে নেয় না।
এই পর্যায়ে এসে ওশোর নাম আর শুধু নথিতে নয়, আলোচনাতেও একভাবে উচ্চারিত হতে থাকে। সেই উচ্চারণে সম্মান নেই, কিন্তু কৌতূহল আছে, ভয় আছে, কিন্তু যুক্তি নেই। এই অসম্পূর্ণ অনুভূতিগুলোই সবচেয়ে বিপজ্জনক, কারণ এগুলো সহজে সিদ্ধান্তে রূপ নেয়। এই সময় থেকেই পরিস্থিতি আরও দ্রুত বদলাতে থাকে। কিছু দরজা আর আগের মতো খোলে না, কিছু ফোন কল আর আগের মতো আসে না, কিছু অনুমতি আর আগের মতো স্বাভাবিক নয়। এই পরিবর্তনগুলো চুপচাপ কিন্তু গভীর, আর এই গভীরতার ভেতর দিয়েই ঘটনাগুলো আরও বড় দিকে এগোতে থাকে। এখন আর প্রশ্নটা কে কি বলছে সেটা নয়, প্রশ্নটা হয়ে উঠছে কে কোথায় কত দূর যেতে পারবে। এই প্রশ্নের উত্তর আর বক্তৃতায় আসবে না, এগুলো আসবে ঘটনায়, নির্দেশে আর এমন সিদ্ধান্তে যেগুলো একবার নেওয়া হলে ফিরিয়ে নেওয়া যায় না। এই জায়গাতেই এসে পরিস্থিতি একটা চূড়ান্ত মোড়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এমন এক মোড় যেখানে নীরবতা আর যথেষ্ট নয়, যেখানে সিদ্ধান্তগুলো নিজেদের অস্তিত্ব প্রকাশ করতে শুরু করবে। আর সেই প্রকাশ আর শুধু প্রশাসনিক থাকবে না, এটা হয়ে উঠবে খোলাখুলি সংঘর্ষের সূচনা। যে সংঘর্ষটা এতদিন নথির ভেতরে ছিল, ইঙ্গিতের ভাষায় ছিল, অঘোষিত সিদ্ধান্তে ছিল, এই সময়ে এসে সেটা আর লুকিয়ে থাকে না। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছায় যেখানে প্রশাসনিক ভদ্রতা আর যথেষ্ট মনে হয় না। এখন দরকার স্পষ্টতা, আর এই স্পষ্টতা সবসময় শান্ত হয় না। ওশোর চারপাশে ঘটনাগুলো হঠাৎ করে আরও দ্রুত হতে থাকে। যা এতদিন অস্বীকৃতির ভাষায় ছিল, এখন সেটা সরাসরি আচরণে নেমে আসে। কিছু জায়গায় তাঁকে আর থামতে দেওয়া হয় না, কিছু দেশে তার উপস্থিতি খোলাখুলিভাবে অস্বস্তিকর বলে বিবেচিত হয়। এখন আর সম্ভাব্য ঝুঁকি বলা হয় না, এখন বলা হয় ঝুঁকি। এই শব্দটার পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু এর প্রভাব অপরিসীম। কারণ সম্ভাবনা আলোচনার জায়গা রাখে, কিন্তু ঝুঁকি তা রাখে না। এই সময় থেকেই ওশোর জীবন আর শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে না, এটা হয়ে ওঠে একটা আন্তর্জাতিক বাস্তবতা। এক দেশ অন্য দেশের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়, একটা ফাইল আরেকটা ফাইলের সঙ্গে মিলিয়ে দেখা হয়, আর একটা নাম ধীরে ধীরে একাধিক তালিকায় একইভাবে উপস্থিত হতে থাকে। এই জায়গায় এসে প্রশ্নটা আর ওশো কি বলছেন সেটা নয়, প্রশ্নটা হয়ে ওঠে এই মানুষটার আর কতটা চলতে দেওয়া যায়। এই সময়কার আচরণগুলো খুব ঠান্ডা, কোনো নাটক নেই, কোনো উত্তেজনা নেই, শুধু নিয়ম, শুধু নির্দেশ। আর এই নিয়মগুলো সবচেয়ে নির্মম, কারণ নিয়ম কখনো ব্যাখ্যা দেয় না। ওশো এই সময় আর লড়াই করার চেষ্টা করেন না। তিনি জানতেন এই লড়াইটা বাইরের নয়, এটা ভিতরের। তিনি বলতেন, যখন কোনো সমাজ নিজের ভয়ের মুখোমুখি হতে পারে না, তখন সে ভয়ের উৎসকেই সরিয়ে দিতে চায়। এই কথাগুলো এই সময় আর বক্তৃতার অংশ নয়, এগুলো হয়ে ওঠে ঘটনার ব্যাখ্যা, কারণ তিনি নিজেই এই সরিয়ে দেবার প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছিলেন। এই পর্যায়ে এসে তার চারপাশে মানুষের সংখ্যা কমে যায়, কেউ ভয়ে, কেউ ক্লান্তিতে, কেউ বাস্তবতার চাপে। কিন্তু যারা থেকে যায় তারা আর প্রশ্ন করে না এটা কেন হচ্ছে, তারা বুঝে যায় এই প্রশ্নের উত্তর আর যুক্তিতে নেই। এই সময়ের সবচেয়ে ভারী ব্যাপার হলো অনিশ্চয়তা। কোন দেশে থাকা যাবে, কোন দেশে নয়, এই প্রশ্নের উত্তর কখনোই স্থায়ী নয়। আজ যে জায়গায় থাকা সম্ভব, কাল সেখানে দরজা বন্ধ হয়ে যেতে পারে। এই অনিশ্চয়তা শুধু মানসিক চাপ নয়, এটা ধীরে ধীরে মানুষের অস্তিত্ববোধে আঘাত করে। ওশোর ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছিল। তার শরীর আর আগের মতো সহযোগিতা করছিল না, ভ্রমণ ক্লান্তিকর হয়ে উঠছিল, নিরন্তর সতর্কতা মানসিক ভার বাড়াচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ভাঙনের মধ্যেই তার কণ্ঠ আরও পরিষ্কার হয়ে উঠছিল। তিনি বলতেন, যখন সবকিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তখনই তুমি জানতে পারো আসলে তোমারটা কি। এই কথাগুলো এই সময় অত্যন্ত ব্যক্তিগত, কারণ তিনি নিজেই ধীরে ধীরে সব পরিচিত কাঠামো হারাচ্ছিলেন, দেশ, নিশ্চয়তা, ভবিষ্যতের পরিকল্পনা। এই পর্যায়ে এসে তার দর্শন আরও কঠোর হয়, আরও সরাসরি।
তিনি আর সমাজের সঙ্গে সমঝোতার ভাষায় কথা বলেন না। তিনি বলেন, যে সমাজ নিজের ভেতরের অন্ধকার দেখতে চায় না, সে সবসময় কাউকে না কাউকে দোষী বানাবে। এই কথাটা এই সময় আরও স্পষ্ট হয়ে ওঠে, কারণ দোষী বানানোর প্রক্রিয়া এখন আর গোপন নয়, এটা নীতিতে ঢুকছে, নির্দেশে ঢুকছে, বাস্তব সিদ্ধান্তে ঢুকছে। এই পর্যায়ে এসে পরিস্থিতি একটা এমন জায়গায় দাঁড়ায় যেখানে আর পিছনে ফেরার সুযোগ থাকে না, কারণ সিদ্ধান্তগুলো এখন আর পরীক্ষামূলক নয়, এগুলো চূড়ান্ত হওয়ার পথে। আর চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় একটা বড় পরিবর্তনের সংকেত দেয়। এই পরিবর্তন আর ধীরে আসবে না, এটা আসবে হঠাৎ করে, খোলাখুলিভাবে, এবং এমনভাবে যার প্রভাব আর শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই জায়গা থেকেই ঘটনাগুলো আরও তীব্র, আরও দৃশ্যমান হতে শুরু করে, আর সেই দৃশ্যমানতা একটা পরিণতির দিকে নির্দ্বিধায় এগিয়ে যায়। যে অবস্থানটায় এসে সব দরজা এক একে বন্ধ হতে থাকে, সেখানে মানুষ শেষ চেষ্টা করে একটা নতুন জায়গা খুঁজতে। উশোর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। ইউরোপ, এশিয়া, যেখানেই যাওয়ার চেষ্টা করা হয় সেখানেই একই রকম নীরব বাধা। এই সময় একটা জায়গা আপাতত খোলা মনে হয়েছিল, আমেরিকা। স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত দেশ, মত প্রকাশের স্বাধীনতার দেশ, যেখানে বিশ্বাস ছিল এখানে অন্তত প্রশ্ন করাটা অপরাধ নয়। ওশো সেখানে যান এই বিশ্বাস নিয়ে। শুরুটা ছিল অদ্ভুত রকম শান্ত। ওরেগনের এক দূরবর্তী এলাকায় একটা বিশাল জমি কেনা হয়, জনবসতি থেকে দূরে, শহরের কোলাহল থেকে দূরে। সেখানে তৈরি হতে শুরু করে একটা নতুন কমিউনিটি। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, কোনো সরকার গড়ার পরিকল্পনা ছিল না। এটা ছিল নিজের মতো করে বাঁচার একটা প্রচেষ্টা। মানুষ সেখানে আসত শুধু থাকার জন্য নয়, নিজেকে বোঝার জন্য। কিন্তু খুব দ্রুতই এই জায়গাটা চারপাশের সমাজের চোখে অস্বস্তিকর হয়ে ওঠে, কারণ হাজার হাজার মানুষ নিজেদের নিয়মে বাঁচছে, এই ধারণাটাই ভয়ের জন্ম দেয়। স্থানীয় প্রশাসন, রাজ্য সরকার, ফেডারেল স্তর, সব জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করে। এরা আসলে কি করছে? এরা কেন আলাদা? এদের উদ্দেশ্য কি? যে জায়গাটা শুরুতে নিঃসঙ্গ ছিল, সেটা হঠাৎ করে সংবাদ শিরোনামে উঠে আসে। ওশোর নাম এখন আর শুধু দর্শনের সঙ্গে নয়, আইন আর রাজনীতির সঙ্গেও জড়িয়ে যায়। তদন্ত শুরু হয়, নজরদারি বাড়ে। তার বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ তোলা হতে থাকে। অভিযোগগুলোর বেশিরভাগই তার ব্যক্তিগত কাজের নয়, বরং তার চারপাশের মানুষদের কাজকে তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই সময় আমেরিকার সরকার ওশোর দিকে তাকায় একটা সমস্যার মতো করে। কেউ সরাসরি বলে না তুমি অপরাধী, কিন্তু পরিস্থিতি এমন করে তোলা হয় যেখানে থাকা অসম্ভব হয়ে যায়। এক সময় ওশো গ্রেফতার হন। কোনো বড় বিচারের নাটক নয়, কোনো দীর্ঘ শুনানি নয়, ইমিগ্রেশন আইন। এই আইনের ভাষা খুব ঠান্ডা, খুব সরল। এর ভেতরে নৈতিকতা নেই, দর্শন নেই, শুধু ক্ষমতা আছে। ওশো স্বীকার করেন কিছু অভিযোগ। অনেকে বলেন চাপের মুখে, অনেকে বলেন শরীরের অবস্থা দেখে, কিন্তু আসল কথা হলো তার আর ওখানে থাকার কোনো জায়গা বাকি ছিল না। তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এইভাবে যে দেশটাকে শেষ আশ্রয় মনে হয়েছিল, সেটাও বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় আরও এক যাত্রা, দেশের পর দেশ। কিন্তু এবার শরীর আর সঙ্গ দেয় না। ভ্রমণ তার জন্য আর অভিজ্ঞতা নয়, যন্ত্রণা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তিনি ভারতে ফিরে আসেন। যে দেশে সব শুরু হয়েছিল, সেখানেই শেষ আশ্রয়। এই সময় ওশোর শরীর ভেঙে পড়ছিল। তিনি আগের মতো কথা বলতেন না, বেশি সময় নীরব থাকতেন। অনেকে বলেন আমেরিকায় থাকাকালীন তার শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া শুরু হয়েছিল। এর কোনো চূড়ান্ত প্রমাণ নেই, কিন্তু তার শরীরের অবস্থা অস্বাভাবিক দ্রুত খারাপ হচ্ছিল। ওশো নিজেও বলেছিলেন তার শরীর আর আগের মতো তার নয়। শেষ সময়গুলোতে তিনি মৃত্যুকে ভয় হিসেবে দেখেননি। তিনি বলেছিলেন, আমি যাচ্ছি না, আমি শুধু রূপ বদলাচ্ছি।
1990 সালে এই যাত্রার শারীরিক অধ্যায় শেষ হয়, কিন্তু তার চিন্তা সেখানে থামে না, কারণ যারা নিজের ভেতরের দিকে একবার তাকাতে শিখে যায় তাদের জন্য একজন মানুষের মৃত্যু শেষ কথা হতে পারে না। ওশোর জীবন আমাদের একটা প্রশ্ন দিয়ে যায়, সমস্যা কি একজন মানুষ ছিল নাকি সেই মানুষটার প্রশ্ন? কারণ মানুষ যায়, প্রশ্ন থেকে যায়, আর প্রশ্ন থেকে যায়, তারা আবার ফিরে আসে। এই সিরিজটা যদি আপনাকে একবারও নিজের ভেতরের দিকে ফিরে তাকাতে বাধ্য করে থাকে, তাহলে এই গল্পটা এখানেই শেষ নয়। বুক টক বাংলা 2.0-তে আমরা ঠিক এই ধরনের ধীর, গভীর এবং অস্বস্তিকর প্রশ্নের গল্পই বলি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে এমন আরও গল্প আছে যেগুলো শুধু শোনা নয়, ভাবার জন্য।